এই কান্নার আওয়াজটা কিসের? আমি দেখছি। কি হয়েছে হরিরাম? কে ওখানে? না দাদা, এখানে কেউই নেই। মনে হয় কেউ মজা করছিল, কেউ ইয়ার্কি করছিল, হয়তো পালিয়ে গেছে। ক্ষমা করবেন আমার নতুন নতুন বধূ, আমার আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু এই রাতটা এমন যে যত বেশি দেরি হয়ে যাক না কেন, থাকে যৌবনই। আর এই যৌবনের চাঁদের আলো সবসময় আলোকিত হয়ে থাকে। সেই চন্দ্রমার জন্য আমি তোমার এই চাঁদের মতো চেহারাটাকে, এই ঘরটাকে দেখাতে চলেছি। আর কত গিলবে? অনেক হয়েছে আজকে, চলো গিয়ে এবার শুয়ে পড়ো। আরে এত তাড়াতাড়ি কি করে শুয়ে পড়ি? আজ আমাদের ভাইজির বিয়ে হয়েছে। বিয়ের খুশিতে আজকে যদি না গেলি তাহলে কবে গিলবো? আমি তো বলছি আমার গিন্নি, তুমিও একটা দুটো গিলে নাও। বাহ বাহ, নিজে তো ডুবে যাচ্ছ আর আমাকেও নিয়ে ডুবতে চাইছো? আরে গিন্নি, এতে ডুবতে নয়, এতে সাঁতার কাটতে হবে আমার ফুলকুমারী। একবার খেয়ে তো দেখ। ভাগাড়ে যাও, তোমার এই মদ আর তুমি। আমি গেলাম শুতে। আরে ফুলকুমারী, তুমি ফিরে কেন এলে? যাও, আমাকে শান্তিতে খেতে দাও। আরে ফুলকুমারী, তোর আওয়াজের কি হলো? চিনতে পেরেছেন? চারু, তুই? আপনি আমাকে চিনতে পেরেছেন? আমি তো ভেবেছিলাম আপনি আমাকে চিনতেই পারবেন না। চারু, না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। কেন? মরতে ভয় পাচ্ছে? হ্যাঁ চারু, আমার মরতে খুব ভয় লাগে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আপনার কাছে একটা অনুরোধ আছে, নিচে পড়ে মরে যান। কে ওখানে? আরে অঞ্জলি, তুমি তুমি এখানে কি করছো? কিছু চাই নাকি? আপনার প্রাণ চাই। কি চাই? কি চাই? আপনার প্রাণ। চারু, তুই এখানে কি করছিস? হ্যাঁ আমি। তুই এটা কি করছিস চারু? আমি তোর কি ক্ষতি করেছি? ছেড়ে দে আমায়, ছেড়ে দে না, ছেড়ে দে, বাঁচাও, বাঁচাও, কেউ আছে? চেঁচাও, চিৎকার করো, কিন্তু কোনো লাভ নেই, কারণ যতক্ষণ আমি চাইবো না আপনার আওয়াজ এখানে কেউ শুনতে পারবে না। চারু, আরে আপনি তো আমাকে চিনে ফেললেন। আমি তো ভেবেছিলাম যাই হয়ে যাক না কেন আপনি আমাকে চিনতে পারবেন না। এটা তো দারুণ হয়ে গেল।
যা আমাকে সবাই মনে রেখেছে। কিন্তু তুমি তো মরে গেছিলে, আর তুমি এখানে কি করছো? মরে তো গেছিলাম, কিন্তু কি করতাম, প্রতিশোধ নেওয়ার জন্য আমায় ফিরে আসতে হলো। যেমনটা আপনারা করেছিলেন তেমনটা তো কোনো শত্রুও করে না। তাছাড়া আমি আপনার ভাই আর আপনার স্ত্রীকে তো মেরে ফেলেছি। এবার আপনার পালা, আপনার পর বাকি সবাইকে মেরে ফেলবো। আরে খোকা, বাথরুম পরে যাবি, আগে আমার কথা শোন। কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? তুই আগে এদিকে তো আয় খোকা, অনেক বড় একটা অনর্থ হয়ে গেছে। কেমন অনর্থ মা? যে অঞ্জলির সাথে তোর বিয়ে হয়েছে, ওর ওপরে চারুর আত্মা কবজা করে নিয়েছে। এটা কি বলছো মা? পাগল হয়ে গেছো নাকি? এটা কি করে হতে পারে? সত্যি বলছি রে খোকা, আমি নিজের চোখে দেখেছি। ও তোর বাবা আর তোর কাকা কাকিকেও মেরে ফেলেছে খোকা। ও আমাদের দুজনকেও মেরে ফেলবে। তোর তোর বিশ্বাস হচ্ছে না তাই না? চল চল গিয়ে রান্নাঘরে দেখে নে। এই দেখ দেখ কত নির্দয়ভাবে মেরেছে ও তোর বাবাকে। হ্যাঁ খোকা, আমি সত্যি বলছি, তোর কাকার লাশ বাইরে পড়ে আছে, কাকির তার ঘরে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। আমি রাতেই দেখে নিয়েছিলাম অঞ্জলি অঞ্জলি নয়, একটা ডাইনি ছিল। কিন্তু ওই চেহারা দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। সকালে উঠলাম তো সব স্বপ্নের মতো লাগলো। এখন 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 আমরা কি করব মা? যদি আমরা পালাতেও চাই তো এই চারু আমাদের পালাতেও দেবে না। যদি আমরা চারুর কাছে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে নিই। খোকা, ওর আত্মা খুব রেগে আছে, যদি ও আমাকে ক্ষমা না করে তখন? সামনে কুয়ো, পেছনে গর্ত আছে মা, দুই দিকেই পড়তে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। ভুলের ক্ষমা চেয়ে নিলে যদিও আমাদের ক্ষমা করে দেয়। যেমনটা তুই বলিস খোকা, আমাদের কিছু না কিছু তো একটা করতেই হবে। চল দেখি কি হয়। অঞ্জলি, চারু, চারু, চারু মা, কি ব্যাপার? তোমরা দুজন আমাকে চিনে ফেললে? কি করে চিনবো না, আমরা একই গ্রাম থেকে উঠে এসেছি মা। তোমাকে তো আমি নিজের কোলে বসে খেলিয়েছি চারু মা। মা নয় বৌমা, যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে আমি নিজের রাম কাহিনী নিজের মুখ দিয়েই শুনিয়ে দিচ্ছি। শোনো, আমার আর বিকাশের বিয়ে কিছু মাস আগে হয়েছিল, কিন্তু বিয়ের পরেই তোমরা আমাদেরকে বাবার কাছে ছেড়ে শহরে চলে এলে, আর আমাদেরই যৌতুকের টাকায় ব্যবসা দাঁড় করিয়ে ধনী হয়ে গেলে, আমাদেরই ভুলে গেলে। না চারু মা, আমরা কিছুই ভুলিনি। আমাদের তো তোমাদের আনতে আসার কথা ছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল চারু মা। ও, এখন তোমরা সবাই ইমানদার হয়ে গেলে, আমি ভুল চিন্তাধারার কারণে মরে গেলাম না? যদি তোমরা ঠিক সময় চলে আসতে তাহলে আজ আমি আর আমার বাবা বেঁচে থাকতো। মিথ্যে বলে তো তুই মানুষকে দুর্বল করতে পারবি বুড়ি, কিন্তু আমাকে নয়। আমাদের সবার টাকার লোভ আমার পুরো পরিবারকে শেষ করে দিল। জানিস কি তুই এটা? জান কি তোমাদের সবার জন্য পুরো গ্রামে আমাদের বদনামি হলো। আমি যেখানেই যেতাম তো সবাই দেখে হাসতে থাকতো, মজা করতো। আমাকে স্বামী ছাড়া মনে করে ছেলেরা নোংরা নোংরা কথা বলতো, ইশারা করতো। এই বদনামির ভার আমার মা বাবাকে মেরে ফেললো।
আর তারপর তারপর আমাকে। আর আমি মরার পরেই তুমি দ্বিতীয় বিয়ের জন্য তৈরি হয়ে গেলে। কত টাকা নিয়েছো এই অঞ্জলির থেকে বলো? 9 লক্ষ ক্যাশ, একটা গাড়ি, একটা বাইক, ফ্রিজ, টিভি, সব। কিন্তু যদি তুমি বলো তাহলে আমরা সব ফেরত দিয়ে দেবো চারু। শুধু আমাদের ক্ষমা করে দাও। আমি ভেবে দেখিনি যে এমন কিছু হয়ে যাবে। ক্ষমা করে দাও আমাকে। চারু, আমি মানছি যে আমরা ভুল করেছি। আমরা নিজেদের ভুলের জন্য লজ্জিত। প্লিজ আমাদের ক্ষমা করে দাও। অঞ্জলির শরীর ছেড়ে দাও। এত সহজে কি করে ছেড়ে দেব? যতক্ষণ আমার প্রতিশোধ পুরো না হয় আমি মুক্তি পাবো না। আর মুক্তি পাওয়ার জন্য তোমাদের দুজনের মরাটা খুব জরুরি। না চারু মা, একটু তো দয়া দেখাও। আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ি মা সমান হয়। এরকম মা আমার দরকার নেই। আমি জানি যখন তোমার জ্ঞান ফিরবে তখন তোমার সামনে হাজার হাজার প্রশ্ন থাকবে। হয়তো তুমি সেই সব প্রশ্নের উত্তর আমার এই ডায়েরি থেকে পেয়ে যাবে। হ্যাঁ গো, শুনছো? বিজয়ের শরীর এখন কেমন আছে? ওর জ্বরটা কি একটু কমলো নাকি? বিজয়ের বাবা, ওর জ্বর কিছুতেই কমছে না। সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। বৌমা, তুমি বিজয়কে সময় মতো খাবার আর ওষুধ দিয়েছিলে তো? হ্যাঁ বাবা, আমি ঠিক সময়ে খাবার আর ওষুধ দুটোই দিয়ে দিয়েছিলাম। বিয়ের আগে তো ওর সবই ঠিক ছিল, কিন্তু বিয়ের পরেই কে জানে কি হলো আমার ছেলের। সারাক্ষণ শরীর অসুস্থ থাকে। এর আগে তো কখনো এটা হয়নি। এটা তুমি একদম ঠিকই বলেছ। আমাদের বিজয়ের তো ছোটখাটো অসুখই মাত্র করতো, আর ডাক্তার দেখিয়ে ওষুধ খেলে সেটা দুদিনে ঠিকও হয়ে যেত। এবার তো কিছুতে বুঝতেই পারছি না কোনো ওষুধ ওর উপর কাজ করছে না কেন। আমাদের ছেলেটাকে কত জায়গায় দেখালাম বলতো, বড় বড় ডাক্তার দিয়ে ওকে পরীক্ষা করানো হলো, কিন্তু জানি না আমাদের ছেলেটার কি এমন অসুখ করলো কে জানে, যে ও কিছুতে ঠিক হওয়ার নামই নিচ্ছে না। যাকে, তুমি চিন্তা করো না, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হচ্ছে বিয়ের পরে কোনো অশুভ নজর পড়েছে আমার ছেলের ওপর। যদি সেটাই হয় তাহলে যে খারাপ নজর দিয়েছে আমার ছেলের ওপর তার শরীরে পোকা পড়ুক, ওর বংশ শেষ হয়ে যাক। বিন্দু, শান্ত হও। এইভাবে রাগ করলে তোমার শরীরটা খারাপ হবে। তোমার বিপি অলরেডি বেড়ে আছে। আমার বিপি বাড়ুক বা কমুক আমার কোনো চিন্তা নেই। আমার শুধু আমার ছেলের চিন্তা। তুমি একটা কাজ করো, গুরুদেবকে ফোন করে এখানে ডাকো। উনি আমার ছেলেকে ঠিক করতে পারবেন। প্রণাম গুরুদেব। কি আর বলবো গুরুদেব, শুধু জেনে রাখুন চারদিকে নানা ঝামেলায় জড়িয়ে আছি। আমাদের ছেলেটার শরীরটা বড্ড খারাপ হয়েছে। যদি দয়া করে আপনি আমাদের বাড়িতে আসেন তাহলে একটু আশা পাই। আগে আগে গুরুদেব, প্রণাম। গুরুদেব কি বললেন? গুরুদেব আমাদের প্রতিবেশীর বাড়ি এসেছেন। কিছুক্ষণের মধ্যে উনি এখানেও আসবেন। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ঈশ্বরের অশেষ কৃপা যে গুরুদেব কাছাকাছি আছেন। এই অসুখ আমার ছেলেকে একেবারে শেষ করে দিল। মা, কাঁদবেন না, গুরুদেব তো আসছেন, উনি সবকিছু ঠিক করে দেবেন। অলোক নিরঞ্জন,
জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি, অলোক নিরঞ্জন। গুরুদেব, আমার ছেলেকে দেখুন না, কি হয়েছে ওর কে জানে। গুরুদেব, আমি যেদিন থেকে আমার ছেলের বিয়ে দিয়েছি সেদিন থেকে ওর শরীর খুব খারাপ। আমরা সব কিছু করেছি, কিন্তু আমার ছেলে সুস্থ হচ্ছে না। আর ভয় নেই, আমি চলে এসেছি, ও একেবারেই ঠিক হয়ে যাবে। অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি, অলোক নিরঞ্জন। অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অসুখের কারণ আর নিবারণ দুটোই পেয়ে গেছি। কারণটা কি গুরুদেব? কারণ তোমার বৌমার মাঙ্গলিক হওয়া। এখন যদি তোমার ছেলেকে একেবারে সুস্থ করতে হয়, তাহলে তোমার বৌমার বিয়ে বটগাছের সাথে দিতে হবে। গুরুদেব, আমি আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য আপনি যা যা বলবেন সব করতে রাজি আছি। ওম মঙ্গলম মঙ্গলম স্বাহা, ওম মঙ্গলম মঙ্গলম স্বাহা। বিয়ে সম্পন্ন হলো। গুরুদেব, এখন আমাদের ছেলে একদম ঠিক হয়ে যাবে তো? অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। মায়ের কৃপায় তোমাদের সন্তান একেবারেই ঠিক হয়ে গেছে। ওই দেখো। মা, বাবা, দেখো, আমি একেবারে ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। বিজয়, যা বাবা, গুরুদেবের কাছে আশীর্বাদ নে। প্রণাম গুরুদেব। গুরুদেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। যদি আপনি না থাকতেন তাহলে আমি কখনোই ঠিক হতে পারতাম না। ধন্যবাদ আমাকে নয়, তোমার স্ত্রীকে দাও বাবা, যে কোনো প্রশ্ন না করেই বটগাছকে বিয়ে করতে রাজি হয়ে যায় শুধুমাত্র তোমার জন্য। তোমার ভাগ্যে মাঙ্গলিকের সাথে বিয়ে লেখা ছিল, কিন্তু ওর ভাগ্যে সর্বদা সুখী লেখা ছিল। ওর ভাগ্যের জন্যই তুমি বেঁচেছ। অন্য কোনো মেয়ে হলে তোমার মৃত্যু নিশ্চিত ছিল। সন্ধ্যা, আর কিচ্ছু বলার প্রয়োজন নেই। তুমি সুস্থ হয়ে গেছো, আমার জন্য এটাই যথেষ্ট। আমাদের ছেলে খুব ভাগ্যবান যে সন্ধ্যার মতো এত ভালো বউ পেয়েছে। আর এমন বৌমা পেয়ে আমরাও। আমাদের বিয়ে হয়ে গেছে প্রায় 1 মাস হয়ে গেছে। এখন এই ঘুমটার কি প্রয়োজন? মানছি আমাদের বিয়ে হয়েছে 1 মাস হয়ে গেছে, কিন্তু এটা ভুলে যেও না যে আমরা এখনো পর্যন্ত এক হইনি। কোনো ব্যাপার নয়, আজ আমরা এক হয়ে যাই। বিজয়, বিজয়, এই হঠাৎ করে কি হচ্ছে তোমার? বিজয়, বিজয়, বাঁচাও, আমাকে বাঁচাও। সন্ধ্যা, 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 সন্ধ্যা। হ্যালো, হ্যালো গুরুদেব, যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়ি চলে আসুন। বিজয়, বাঁচাও আমাকে। গুরুজি, বাবা, বাঁচান আমাকে, আমাকেও বাঁচাও, বাঁচাও আমাকে। বৌমা, বিন্দু, দেখো আমাদের বৌমাকে। সন্ধ্যা, বাবা, বাঁচান আমাকে। মা, মা, বাঁচান আমাকে। শুনছো? কিছু একটা করো, নয়তো আমাদের বৌমার সাথে অনর্থ ঘটবে। আমি কিছু করছি কিছু।
বাঁচাও! বিন্দু! মা, বাবা, সন্ধ্যা! বাবা বিজয়, আমাদের বাঁচাও! আমাদের বাঁচা বাবা! বাঁচাও আমাদের! তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি ছাড়াচ্ছি তোমাদের। মা, বাবা! অলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। অলোক নিরঞ্জন। গুরুদেব, বাঁচান আমাকে, বাঁচান অলোক আমায়। নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যাবে না খালি। ওম হিম ক্রিং ফট স্বাহা। পালিয়ে যাও, পালিয়ে যাও। সামনে এসো, এসো সামনে। কে তুমি? কি চাইছো কি? কেন তুমি এই বাচ্চাটাকে জ্বালাতন করছো? আজ যখন তুমি ওর বিবাহ এই গাছের সঙ্গে দিচ্ছিলে, তখন আমি এই গাছের মধ্যেই ছিলাম। সেই জন্য ওর বিবাহ আমার সঙ্গেও হয়েছে। এখনো আমারও স্ত্রী। এখন আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে যাব। আমার সঙ্গে করে নিয়ে যাব। তুই একজন আত্মা, আর তুই যাকে তোর স্ত্রী বলছিস ও একজন মানুষ। তাই এক আত্মার স্ত্রী কখনো মানুষ হতে পারে না। ছেড়ে দে ওকে, ছেড়ে দে। আমি ওর সঙ্গ 7 জন্ম পর্যন্ত ছাড়ব না। আলোক নিরঞ্জন, জয় মা কালী কঙ্কালী, তোর কথা যায় না খালি। ওম হিং ক্রিং ফট ফট স্বাহা। তোমাদের দুজনের কল্যাণ হোক। আমাকে বাঁচানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, কিন্তু মার বাবা তো। জীবন আর মৃত্যু সব ওপরওয়ালার হাতে বাবা। সকলের মৃত্যু নিশ্চিত। তোমরা দুজন আগামী দিনের কথা ভাবো। কিন্তু আপনি আবার ফিরে এলেন কি করে গুরুদেব? আসলে তোমাদের সাথে আমার আত্মার মিলন আছে বাবা। তোমাদের অসুবিধের কথা আমি আগেই অনুভব করেছি, তাই আমি ফিরে এসেছি। ভগবান তোমাদের মঙ্গল করুন। আলোক নিরঞ্জন। আরে यार, এই কারেন্টের নাটক তো রোজের নাটক হয়ে গেছে। একটু আবহাওয়া খারাপ হলো না আর এই রুট কার বাপের বাড়ি চলে যায় কি জানি। কখনো কখনো মনে হয় যে আমরা কোনো বাংলোতে নয়, কোনো ভূত বাংলোতে থাকি। ঠিক বলেছো। ভূত, ভূত! আরে আরে জয়, কোনো ভূত নেই, কেউ নেই এখানে। আরে কোনো ভূত নেই, কেউই নেই এখানে। না ভাই, ছিল এখানে একটা ভূতই ছিল। আমি দেখেছিলাম, ওর চেহারা একদম আমার সামনে ছিল। আমি সত্যি বলছি। 1 নম্বরের ভীতু তুই। কেউই নেই এখানে। কি জানি নিজের খেয়ালে কি কি দেখে ফেলে। চল ভাই, এবার ভেতরে চল। অনেক কাজ বাকি পড়ে আছে। হাত মুখ ধুতে হবে, রান্না করতে হবে, তারপর খেতে হবে। চল। আরে ভাই, তোদের একটা কথা বলি, আমার প্রাইভেট চাকরি, খারাপ চাকরি করার মোটেই ইচ্ছে হয় না। চাকরি করার ইচ্ছে তো আমারও হয় না, কিন্তু কি করি, করতে তো হবেই। আবে গাধা, যদি চাকরি না করিস তাহলে কামাবি কি আর খাবে কি? আর বাড়ির লোকেদের টাকা কি করে পাঠাবি? টাকা গাছে তো ফলে না যে যখন খুশি লাভ দিয়ে পেড়ে নেব। সেই জন্য আলসেমি আর ইগো ছাড়, নিজের কর্মের উপরে মন দে। কর্মের চেয়ে বড় আর কিছু নেই। আমাদের কর্ম চাকরি করে টাকা রোজগার করা,
তাই চুপচাপ ইমানদারির সাথে চাকরি করতে থাক। যদি গাছে টাকা ফলতো তাহলে কি মজাই না হতো। যদি সত্যি এরকম হতো তাহলে আমি শহরে আসার বদলে আমার গ্রামে যেতাম আর ওখানের সব জায়গায় টাকার গাছ লাগিয়ে সোজা আরবিআই এর সাথে ধান্দা করে নিতাম আর মজা করতাম, মজা। আরে ওই ধনী লোকের বেটারা, এসব আজে বাজে খেয়াল ছাড় আর হাত মুখ ধুয়ে শুয়ে পড়, সকালে অফিসেও যেতে হবে। তোমরা যাও, আমি একটু বাইরে হাওয়া খেয়ে আসছি, আজকে একটু বেশিই খেয়ে ফেলেছি। এতগুলো টাকা, টাকাই টাকা। আমি তো ধনী হয়ে গেলাম। এবার টাকা রোজগারের জন্য আমাকে কোথাও চাকরি করতে হবে না। এত এত টাকা দিয়ে তো আমি নিজেই মালিক হয়ে যেতে পারবো। খুব মজা করবো এবার আমি। এবার দেশ বিদেশে গিয়ে ঘুরে বেড়াবো। এবার তো টাকাই টাকা আছে আমার কাছে। আবে এর কি হলো? এখনো রেডি হসনি কেন? অফিস যাবি না নাকি? না যাব না, এই চাকরি টাকরি আমার দ্বারাই হবে না। সেই জন্য আমার এই রেজিগনেশন বসের মুখে ছুঁড়ে মারবি। ইয়ার্কি ছাড় আর তাড়াতাড়ি রেডি হয়ে যা। আমি ইয়ার্কি করছি না আমার বন্ধু, এটা তো আমার দিব্য চক্ষু খুলে গেছে ভাই। দিব্য চক্ষু খুলে গেছে মানে আমার চোখ খুলে গেছে বন্ধু আমার। আমি খুব তাড়াতাড়ি নিজের বিজনেস শুরু করব, সেই জন্য এই রেজিগনেশনটা বসের মুখেই ছুঁড়ে মারবি। তুই সত্যি সিরিয়াস নাকি সকাল সকাল ভাং খেয়ে বসে আছিস? যখন কোনো মানুষ তার সঠিক পথ খুঁজে পেয়ে যায় না, তখন তার এভাবেই মজা ওড়ানো হয় যেভাবে তুই ওড়াচ্ছিস। কিন্তু এখন ব্যাস ভাই, আমি আমার লাইফে বড় কিছু করতে চাই, যার সময় এসে গেছে। আমি তো বলছি যে তোরা দুজনে চাকরি ছেড়ে দে আর আমার সঙ্গে জুড়ে যা, পার্টনার হয়ে যা আমার। স্টার্ট আপের এমন ঝান্ডা কাটবো যে কোটি টাকার কোম্পানিকে আরব টাকার কোম্পানি বানিয়ে দেব। বল কি বলিস তোরা? দেখ ভাই, সত্যি বলবো তো আমার মনে হচ্ছে যে কাল রাত তোর খুব জ্বর হয়েছিল। সেটা তোর মাথায় চড়ে নাচছে না শুধু, বরং তাণ্ডব করছে তাণ্ডব। তুই আজকে আরাম কর আর ভালো করে ভাব যে তুই আজ কি বলছিস। আমরা সন্ধেবেলায় মিলবো, চল রে। হ্যালো, বম্বে হোটেল। আপনার ওখানে যতগুলো চিকেন আর পনিরের আইটেম তৈরি হয় সব কিছুর এক একটা প্লেট, আর তার সাথে চকলেট আইসক্রিম, গোলাপ জামুন, অরেঞ্জ জুস, মালাই লস্যি তাড়াতাড়ি হোয়াইট হাউস রোডে বাংলো নম্বর 1-এ পাঠিয়ে দিন। আজ থেকে শুকনো খাবার খাওয়া বন্ধ, 5 স্টার হোটেলের খাবার শুরু। বাহ, কি দারুণ খাবার ছিল, দারুণ মজা হলো। পেট পুজো তো হয়ে গেল, এবার একটু শপিংও করা যাক। হ্যালো ভবেশ ভাই, কেম છો? মজামা? আরে আই এম মজামা। আচ্ছা ভাই, আপনার কাছে যত রকমের ব্র্যান্ড আছে না, মানে যা কিছু আছে, সেগুলোর ডিট্টো 3-3টে পিস পাঠিয়ে দাও। যেমন কি মিডিয়াম সাইজের শার্ট 3টে, টি শার্ট 3টে, 30 সাইজের জিন্স 3টে, ঘড়ি 3টে, আর 8 নম্বরের 2টো চপ্পল, আর 9 নম্বরের, আর জুতোর জন্য এই সাইজই। আরে কি ভবেশ ভাই, ক্যাশই দেব, আগের পরের সব ক্লিয়ার করে দেব। বোনাস পেয়েছি আমি, পাঠাও পাঠাও। এবার আমি হব হিরো।
এই নতুন জুতো চপ্পল আর কাপড় দেখে তো সুভাষ আর জয়ও খুব খুশি হয়ে যাবে। টাকাও কি দারুণ খেলা খেলে মাইরি, কামাল করেই টাকা यार, কামাল করে দেয়। আরে টাকা এলো না আর সোফাও নিজের রং দেখিয়ে দিল। এক্ষুনি ঠিক করছি এই সোফার বাচ্চাকে। হ্যালো, अग्रवाल ফার্নিচার? একটু এদিকে, একটু ওদিকে, ব্যাস ব্যাস ব্যাস, এটা ঠিক আছে। হ্যাঁ, এই নাও টাকা, আর এই 500 টাকা আমার তরফ থেকে টিপ। থ্যাংক ইউ। এবার ঠিক লাগছে। আবে ওই, এই দুজন নমুনা কারা ছিল? আরে এসো এসো আমার বন্ধুরা, তোমাদেরই অপেক্ষা করছিলাম আমি। আর ওরা কোনো নমুনা ছিল না ভাই, এই দুটো সোফা রাখতে এসেছিল, আমি কিনেছি। কেমন লাগছে? ভালো লাগছে তাই না? আচ্ছা চলো বাদ দাও এইসব, এই দেখো। আবে কি রে এইসব, আর এতগুলো জিনিসপত্র কার? কিছু আমার আর কিছু তোমাদের দুজনের। আমাদের? অবাক হওয়ার কোনো দরকার নেই, আর না টেনশন নেওয়ার দরকার আছে, সব ক্যাশে নিয়েছি। তোর কোনো লটারি লেগেছে নাকি রে? নাকি ঘর থেকে টাকা চেয়ে মহারাজা হয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই? নাকি কোনো খাজনা হাত লেগেছে তোর? সকাল থেকে আজব রকমের ঢং দেখাচ্ছিস তুই। আরে আমার ভাই, তোমাদের যা ভাবার ভাবতে পারো, আর নিজের নিজের জিনিস নিয়ে এনজয় করো। অমর, সত্যি করে বল, তুই কোনো চোরে গ্যাং জয়েন করে নিসনি তো? মানে এই সব কিছু তুই চুরির টাকা কিনেছিস তাই না? করে দিলে তো ইনসাল্টের অপমান ভাই। ভালো করে দেখো ভাই, আমার এত সুন্দর বাচ্চা চেহারাটা, আমাকে দেখে কোনো অ্যাঙ্গেল থেকে চোর মনে হচ্ছে তোমাদের? হ্যাঁ না তো, তাহলে? আচ্ছা এই সব প্রশ্ন উত্তর ছাড়ো यार, আর নিজের জিনিসপত্র চেক করে নাও। ফিটিং উইটিং ওপরে নিচে হলে তাহলে বদল করে নেব। এত কড়া কড়া নোট যে দিয়েছি। আরে বসো ভাই यार। ছেঁড়া টি শার্ট, মনে হয় ভুল করে এসে গেছে। তুই তুই ওটা ছাড়, এটা দেখ। এসব কি ফাটা ছেঁড়া জিনিস কিনেছিস তুই? এরকম কি করে হতে পারে? এই সব আসার পর আমি নিজের হাতে সব চেক করেছিলাম, তখন সব ঠিক ছিল। আমার তো কিছু মাথায় ঢুকছে না, এসব কি হচ্ছে? আবে এটা যদি তোর ইয়ার্কি হয়ে থাকে তাহলে খুবই খারাপ ছিল। আর এই বেকার ইয়ার্কি করার জন্য ঘরে ছিলি আজকে, তাহলে কাল প্লিজ গিয়ে ডাক্তারকে দেখিয়ে আয়। তোর মাথা সত্যি সত্যি ঠিক লাগছে না। বাই দ্য ওয়ে, জয় আর আমি বাইরে খাবার খেয়ে এসেছি, তুই নিজেটা দেখে নে। আমি এবার শুতে যাচ্ছি। আবে यार অমর, না ভেতরে আছে না বাইরে না টয়লেটে, এত সকাল সকাল কোথায় উধা হয়ে গেল? বাদ দে না ভাই, আজকে তো আমাদের টার্ন পরিষ্কার করার, সেটাই করে চলে যাই না यार। আরে বাপ রে, ব্যাগ তো খুব ভারী। জয়, আমার সাহায্য কর। ব্যাগ তো সত্যি খুব ভারী, এমনিতে এতে কি আছে? এতগুলো টাকা? এবার বুঝেছি, হারামি অমর এই টাকাগুলোর জন্য এত লাফালাফি করছিল। কি জানি কোথা থেকে চুরি করে এনেছে ও। এতে কি লেখা আছে? কোনো গিরধর নামের লোকের অ্যাড্রেস। আমার মনে হয় এই টাকাগুলো ওই লোকটারই।
ওই লোকটার টাকা ছিল বল, এখন এই টাকাগুলো আমাদের, তাদের চুরির টাকা হোক না কেন। পাগলামি করিস না, অন্যের টাকায় নজর দেওয়া মোটেই ভালো কথা নয়। পাগল আমি নই, পাগল তুই একটা, যে ঠাকুর লক্ষ্মীর এভাবে অপমান করছিস। যদি তোর আপত্তি না থাকে তাহলে এর 3টে ভাগ করে নেব, যদি থাকে তাহলে এই টাকা 2 ভাগে ভাগ হবে, আর এই আমাদের টাকা অন্য কোথাও যাবে না। চুপ কর, টাকা দেখেই একেবারে পাগল হয়ে গেছে। এগুলো চুরির টাকা, আর তুই ভাগাভাগির কথা বলছিস। দেখ, আমি অ্যাড্রেসে যাচ্ছি, আগে আমি গিরধরের সঙ্গে কথা বলে ঠিক করে জানবো এই টাকাগুলো সত্যিটা কি। যদি সেই মালিক বেরোয় তাহলে আমরা এই টাকা তাকেই ফেরত দিয়ে দেব, আর অমর এলে শালাকে বেঁধে কোনো এক কোণে বসিয়ে দিবি। আমি এসে কথা বলবো। আগে বলুন, কাকে খুঁজছেন আপনি? আপনার নাম কি গিরধর? আগে আমি গিরধর। বলুন। গিরধর বাবু, আমরা একটা ব্যাগ পেয়েছি, ওই ব্যাগে আপনার অ্যাড্রেস লেখা ছিল, তাই আমি এখানে চলে এলাম। যদি আপনি ওই ব্যাগের রং আর তাতে কত টাকা ছিল বলে দেন তাহলে আমি সেটা আপনাকে ফিরিয়ে দেব। ভেতরে এসো, বসো। ওই ব্যাগটা কালো রঙের, তাই না? আগে মানে ওটা আপনারই ব্যাগ? তুমি ওই কালো ব্যাগটা ওই ঘরে পেয়েছো হবে, যেখানে আমার মেয়ে রাগিনী আর জামাই শেখর ছিল। শেখর আমার মেয়ের জীবনটাকে একেবারে মুশকিল করে দিয়েছিল। 1 নম্বরের লোভী বাজে একটা লোক ছিল, প্রত্যেক দিন টাকার জন্য আমার মেয়েকে ধরে মারতো। যদি তোর মেয়েকে সুখে দেখতে চাস বুড়ো, তাহলে টাকা নিয়ে এসে দে আমাকে। সেই জন্য বাধ্য হয়ে আমি আমার মেয়ের জন্য একদিন নিজের সব প্রপার্টি বিক্রি করে দিলাম, আর তারপর সব টাকাগুলো একটা কালো ব্যাগে ভরে ওকে দিয়ে এলাম। আমি ভেবেছিলাম এরকম করে আমি আমার মেয়ের জন্য খুশি কিনে নিয়েছি, ওর জন্য একটা হাসির জীবন কিনে নিয়েছি। কিন্তু কিন্তু ওই হারামি মানুষটা টাকা নিয়েও আমার মেয়েকে ছাড়লো না। ও আমার মেয়েকে মদের নেশায় মেরে দিল, আর পুলিশকে টাকা খাইয়ে ওর মৃত্যুকে অ্যাক্সিডেন্ট বানিয়ে বেঁচে গেল। গিরধর বাবু, যদি আপনার এই কথাটা ঠিক হয়, আমার বন্ধু অমর উধাও হয়ে গেছে, আর কাল থেকে ওর যে ব্যবহার দেখেছি সেটা দেখে তো এটাই লাগছে যে ওই ব্যাগটা পেয়ে গেছে। গিরধর বাবু, আপনি তাড়াতাড়ি চলুন, নাহলে আমার বন্ধু জয় মরে যাবে। চলুন তাড়াতাড়ি। আরে यार, এই সুভাষ শালা পাগল হয়ে গেছে, যে ঘরে আসা এতগুলো লক্ষ্মীকে ফেরত দেওয়ার কথা ভাবছে। আমার তো একটুও মন মানছে না এত টাকা ফেরত দেওয়ার কথা ভেবে। না না, যাই হয়ে যাক না কেন, আমি এগুলো ফেরত দিতে দেব না। হ্যাঁ, আমি এগুলো নিয়ে পালিয়ে যাব। অমর যাক চুলোয়, এমনিতে ওই টাকাগুলো আমার থেকে লুকিয়ে নিয়েছিল। জয়, রাগিনী, আমার মেয়ে। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। যৌতুক দেওয়াটা ঠিক নয় বাবা, কারণ মেয়েদের খুশি টাকা দিয়ে নয়, বরং একটা ভালো জীবন সঙ্গী খুঁজেই কেনা যেতে পারে। তোমার টাকা অনেক সামলে রেখেছি আমি। যে কেউ ভুল উদ্দেশ্যে এটাতে হাত লাগিয়েছে, আমি তাদের মেরে ফেলেছি। আমার সোনা রাগিনী, আমাকে ক্ষমা করে দে মা। আমি শেখরকে তোর জন্য পছন্দ করেছিলাম, খুব বড় ভুল করে ফেলেছি আমি, ক্ষমা করে দে মা।